শুভ সন্ধ্যা। আমি মুনিরা ইউসুফ মেমি, নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে নারীদের আড্ডায় আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। একটা কেমন শীত শীত আমেজ, তাই না? মিষ্টি একটা ওয়েদার। আসলে ওয়েদারের সাথে মানুষের মনের, শরীরের, খাবারের, ফ্যাশনের সব কিছুর একটা কি যেন মিল আছে। মিলটা বলতে ঠিক এই সময় যেটা খেতে ইচ্ছে করে, গরমের সময় কিন্তু সেটা খেতে ভালো লাগে না। আজকে যেমন স্টুডিওতে আমাদের অতিথিরা খুব সুন্দর রঙিন রঙিন শাড়ি পরে এসছে, দেখেই মনে হচ্ছে যে শীতের একটা আগমন। মানে এই সময় একটু গাঢ় গাঢ় রঙের শাড়ি পরা যায়, একটু গাঢ় করে সাজা যায়, তাই কি? বরাবরের মতো মিষ্টি মিষ্টি অতিথিরা, সুন্দর সুন্দর নারী বন্ধুরা আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা আপনাদেরকে। আমার ডানি প্রথমে আছেন আসফিয়া আহসান, স্বত্বাধিকারী, রাঙা। এরপরে আছেন সাদিয়া আনসারি, সাফিয়া আনসারি, শিক্ষক। এরপরে আছেন সাবিনা ইয়াসমিন, সম্পাদক, রোদসী। আপনাদের তিনজনকে শুভ সন্ধ্যা, সাদর আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের এই নারীদের আড্ডায়। কেমন আছেন আপনারা, এক এক করে বলুন। ভীষণ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক ভালো লাগছে এসে, খুবই ভালো লাগছে। আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি। আপনি কেমন আছেন? ডেফিনেটলি সবাই ভালো আছি। আচ্ছা, প্রথমে যাচ্ছি আমি আসফিয়া আহসান, আপনার কাছে। আপনার রাঙা নামটাই সুন্দর লাগছে, রাঙা। রাঙার সকাল, রাঙা রাঙা ব্যাপারটাই মনে হচ্ছে যেন একটা সুন্দর একটা স্বপ্ন, মনে হয় যেন একটা সকালে সূর্য উঠছে, অন্যরকম একটা ব্যাপার। মানে হ্যাঁ, একটা সুন্দর আশার একটা আলো আমার কাছে তাই মনে হয়। তো নামটার সাথে নিশ্চয়ই আপনার কাজেরও সেরকম একটা, আপনার কাজগুলো আমার কাজটা অ্যাকচুয়ালি রাঙাটা আমার পেজের নাম। আমি জুয়েলারি নিয়ে কাজ করছি। তো রাঙা অ্যাকচুয়ালি আমার নাম। এই জুয়েলারি আমার। তো হ্যাঁ, তো আমার হচ্ছে রাঙা নামটা আসার পেছনে অ্যাকচুয়ালি আমার নাম তো আসফিয়া আহসান। সো আমি যখন আমার শ্বশুরবাড়িতে এলাম, আমার শ্বশুরবাড়িতে হচ্ছে আমার হাজব্যান্ডের 7 ভাই, এবং ওই যে ওরা ডাকে না বড়, মাত্র 7 ভাই। চম্পা নেই? চম্পা 4 জন আছে। আচ্ছা, চম্পা 4। তো এর মধ্যে হচ্ছে ওই বড়, মেজো, সেজো 4 নাম্বারটাকে ওনারা ডাকে রাঙা। তো সেই রাঙা বউ থেকে আমি অ্যাকচুয়ালি আমার পেজের নামটা যখন আমি শুরু করি, তখন আমি ভাবলাম কি দেয়া যায়, তখন আমি ওই রাঙা নামটা ইউজ করি। সেই থেকে আমাকে সবাই রাঙা নামেই চেনে। আমাদের সময় আসলে ওই সময় এই ব্যাপারগুলো ছিল, রাঙাদা, কুট্টিদা, হ্যাঁ, শেষদা, মেজদা। আমার নামটা খুব সুন্দর হয়েছে যে রাঙাতে পড়ে গেছি আমি। হ্যাঁ, সেই আপনি রাঙাতে পড়ে গেছেন। তো এরপরে যাচ্ছি আমি সাফিয়া আনসারি, আপনার কাছে। আপনার কাজ নিয়ে একটু বলুন। হ্যাঁ, আমি বর্তমানে লেকচারার হিসেবে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আছি। যে কাজটার জন্য আসলে আজকে এখানে আসা, যে আমি দ্য ইকোনমিস্ট এডুকেশনাল ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল একটা প্রজেক্টে আমার স্টুডেন্টদেরকে নিয়ে পার্টিসিপেট করেছিলাম। আমরা বিশ্বের অনেকগুলো দেশের ভেতরে বাংলাদেশ মানে উইনার হয়েছে, এবং 3টা দেশ যে টপ 3, সেই টপ 3-তে আমরা ছিলাম। সো এটা আমাদের স্টুডেন্টদের জন্য বড় একটা ব্যাপার। এবং যে প্রজেক্টটা হচ্ছে জিতেছিল, এম্পাওয়ারিং সেফটি ফর গার্লস, আমরা মেয়েদের সেলফ ডিফেন্স নিয়ে হচ্ছে কাজ করেছি। সেলফ ডিফেন্সকে আমরা কিভাবে প্রত্যেকটা স্কুলে বা গার্ডিয়ানদের ভিতরে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই জায়গাটাকে আমরা হচ্ছে পরিষ্কার করতে চেয়েছি। এক্স্যাক্টলি। এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার ছিল যে কারাটেকে আমরা শুধুমাত্র মারামারির বিষয় হিসেবে কেন দেখব, যে ফোকাস তৈরি করা, আত্মরক্ষা এবং আত্মবিশ্বাস তৈরির পিছনে যেটা কতখানি কাজ করে, স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে, আমরা এটা আমাদের বাচ্চাদের ভেতরে গ্র্যাজুয়ালি খেয়াল করেছি। এবং সত্যি কথা বলতে যে আমাদের ইন্টারন্যাশনাল যারা মেন্টর ছিলেন, যারা এগুলো পর্যবেক্ষণ করেছেন, তাদের একটা দারুণ ফিডব্যাক আমরা পেয়েছি যে আসলে আমরা শুরু করেছি একটা প্রজেক্ট হিসেবে, কিন্তু এটা একটা মুভমেন্টে পরিণত হয়েছে। হ্যাঁ, তো এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট ছিল। এবং এই প্রজেক্টটাকে সামনে, যেহেতু অল্প একটা সময়ের ভেতরে এটা শেষ করার কথা ছিল, কিন্তু এটাকে আমরা যখন সাস্টেইনেবল করার কথা চিন্তা করেছি, তখন দেখেছি যে আমরা ইউকের একটা কোম্পানি সাপোর্ট পেয়েছি, দ্য টেকওয়ে সাইট। তারা বাচ্চাদের এই প্রজেক্টটা নিয়ে খুব পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছে, এবং তারা খুবই আগ্রহী আমাদের এই প্রজেক্টটা যেন নেক্সটে আরও রান করে এবং থেমে না যায়। সেই জায়গাটায় তারা আমাদেরকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছে। সো ওইটারও ডিজিটাল কোঅর্ডিনেটর, ডিজিটাল লঞ্চ জায়গায় আমি কাজ করছি। অনেক ধন্যবাদ। এই গল্পে আরও আসবো। সাবিনা ইয়াসমিন,
আমাদের প্রখ্যাত একজন সঙ্গীত শিল্পীর নামে আপনার নাম। আমরা কি গানও শুনতে পাবো আপনার কণ্ঠে? আজকে সকালেও একটা প্রোগ্রামে ছিলাম, তখনও একই বিষয় আসছে যে গান শোনা। আমি বলছি আগে প্রোগ্রামটা শেষ হোক তারপর শোনাবো, কারণ আমি যখন গান গাইতে শুরু করব তোমরা আর কেউ থাকবে না। আমাদের এই আড্ডায় সব রকম গান হয়। হ্যাঁ, আমি থাকুক আর না থাকুক আমাদের একটা নারীদের আড্ডা। হ্যাঁ, আপনার পরিচয় দিন। জি, আমি অনেকগুলি কাজের সাথেই জড়িত। বিজনেস আছে আমার, প্রচিত আইএমসি লিমিটেড, প্রচিত হলিডেজ, প্রচিত আইটিএস লিমিটেড, amujamu.com একটা অনলাইন ট্যুর মার্কেট প্লেস যেটার বিজনেস আছে আমার থাইল্যান্ডে। আর হোসেন এগ্রোর সাথেও আমি আছি। আর রোদুশি তো আমার ভালো লাগার জায়গা, রোদুশি মান্থলি নারী প্রাধান্য পারিবারিক ম্যাগাজিন। আচ্ছা, আর না মাসিক। আচ্ছা, মাসিক। আর এমনিতেই অনেক সোশ্যাল ওয়ার্কের, অনেক রকমের সোশ্যাল ওয়ার্কের সাথে আছি প্রচুর। মানে আপনাকে দেখেই মনে হচ্ছে, আপনাকে দেখেই মনে হচ্ছে যে রাধে সে চুল বাঁধে, যদিও আজকে আপনার চুলটা বাঁধা নেই। হ্যাঁ, বাঁধা হয়তো ছিল, এটা কথার কথা দুষ্টুমি করা। আপনাকে দেখেই মনে হয় যে আপনি অনেক কিছু ম্যানেজ করতে পারেন। হ্যাঁ, এটা চারটিখানি কথা না। এখন এবার আবার বিসিসিআর ইলেকশন করার একটা মানে ইচ্ছা আছে, নাকি প্রস্তুতিও? অলরেডি প্যানেলের সাথে যুক্ত হয়েছি, ক্যাম্পেইন চলছে। আসলে এই কাজের বিষয়গুলো হচ্ছে যে আপন মহিমায় চলে, যখন মানুষের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, পরিশ্রম থাকে এবং একটা জায়গায় পৌঁছায়, তখন সেই জায়গাগুলোই বা কাজগুলোই বলে দেয় যে এরপরে আমার কি কাজ। আপনার বিষয়টা এরকমই মনে হয়, আমাদের সবারই ঘুরে ফিরে তাই। আচ্ছা, তো তাসফিয়া আহসান, হ্যাঁ আসফিয়া আহসান, এই যে আজকের যে বিষয়টা বন্ধুর পাগলামি স্মৃতি, এ তো এখন আমরা যে বয়সে আমি আসছি, আপনার যে বয়সে গেছেন, এই স্মৃতিগুলো তো দিন দিন নাড়া দিচ্ছে। যত দিন যায় ছেলেবেলা তত বেশি ফিরে ফিরে আসে। সেই পাগলামিগুলোকেই মনে হয় যে ওই দিনগুলোই হয়তো অনেক সুন্দর রঙিন ছিল। সেগুলো নিয়ে একটু করে বলেন, সবারটা একটু শুনি। পাগলামিগুলো, পাগলামিগুলো আসলে বন্ধুত্ব মানে হচ্ছে বন্ধু, আমি যেটা মনে করি বন্ধুত্ব হচ্ছে একটা নির্ভরতা। ছোট মানে এখন বড় বয়সে এসে, বা ছোটবেলায় ছিল কোনো কিছু বুঝতাম না, মানে পাড়ার সকল ছেলে মেয়েই আমরা ছিলাম বন্ধু। সকালবেলায় ভোরবেলায় উঠে দৌড়াতাম ফুল কুড়াতে, শিউলি ফুল কুড়াতে, বকুল ফুল কুড়াতে, কখনো কখনো ফুলের গাছও চুরি করে নিয়ে আসছি। এগুলো তো অনেক স্মৃতি মনে পড়ে। শাপলা ফুল দেখতে যাওয়া, তারপরে পেয়ারা চুরি করা, এগুলো ছোটবেলার একদম ছোটবেলার বন্ধু। সিজনাল ফলগুলো, আম, কাঁচা আম, কার গাছের আম আজকে চুরি করব, এগুলো নিজেদের গাছে থাকতেও আমরা হ্যাঁ ওটাই ভালো লাগে বেশি। তো আমরা এরকম সকালবেলায় আমাদের পাড়ার সব ছেলেমেয়েরা এইগুলো করতে যেতাম। এরপরে যখন স্কুলে আমাদের একটা গ্রুপ ছিল, সেখানে আমাদের এরকম অনেক মজার স্মৃতি আছে। চুরি করে বড়ই খাওয়া, তারপরে হচ্ছে ওই প্যারেড পিটির নাম দিয়ে যে বসে আড্ডা মারা, আচার খাওয়া, বাদাম খাওয়া, এইগুলো তো অনেক স্মৃতি আছে। তো এইগুলো দেখা যাচ্ছে যে আমরা তিন বন্ধু একসঙ্গে বসি সব সময়, হয়তো কথা বলছি না কোনো কারণে, কিন্তু টিফিন খেতে গেলে দেখা যাচ্ছে তিনজন ওই একই জায়গায় যাচ্ছি, একই টিফিন ভাগ করে খাচ্ছি। এগুলো অনেক অনেক মজার স্মৃতি আমাকে এখনো দোলা দেয়। হ্যাঁ, নাড়া দেয়। তার মধ্যে আরেকটা স্মৃতির কথা আমি বলি, সেই সময়কার আপনাকে নিয়ে। আপনি আমার অনেক পছন্দের একজন মানুষ ছিলেন। একটু বলছিলাম যে আজকে আপনার সঙ্গে আসতে পেরেছি, তো কথাটা না শেয়ার করলেই না। ছোটবেলায় তো আপনি আমার খুব প্রিয় ছিলেন। তখন আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম রুমা, নারায়ণগঞ্জে ছিলাম আমরা তখন। তো ওর সঙ্গে আপনার ভীষণ চেহারার মিল। তো আমি ইচ্ছে করে বাসায় যে বললাম কি, আরে উনি তো আমার বান্ধবীর কাজিন। হ্যাঁ, তো এখন আমার ছোট বোন, তো আমরা সবাই সেটাই ভাবছি, সবাই এটাই বিশ্বাস করেছে। তো আমার ছোট বোন তখন টিভিতে একটা প্রোগ্রামে গিয়েছিল গান করতে, তো আপনার সঙ্গে তার দেখা হয়েছে। তো ও তখন আপনাকে জিজ্ঞেস করেছিল যে আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, আপনার কি নারায়ণগঞ্জে কোন কাজিন আছে রুমা নামে? তো আপনি রুমাকে চিনিনি না এবং নারায়ণগঞ্জে কখনো জাননি। ভীষণ লজ্জা পেয়েছে আমি যখন যাই, তুই কি বলেছিস? আমি তো ওনাকে জিজ্ঞেস করলাম, আমি তাই? ও তাহলে আমাকে ও ভুল বলেছে বোধহয়। তো ওটা আমাকে ভীষণভাবে দেয়। হ্যাঁ, ছেলেবেলায় অনেক কিছু নিজের কল্পনাগুলোকে সত্যি বানিয়ে ভালো লাগতো। তো সেটা আজকে
আপনি যখন সামনে আসছেন এই কথাটা শেয়ার না করলেই না, তাই করলাম। এটা একটা পাগলামি। আমার ভালো লাগলো শুনে যে যেভাবেই হোক আমাকে মনে রেখেছেন, আজকে সেই স্মৃতিটা মনে রেখে আমার সাথে শেয়ার করেছেন, অনেক ভালো লেগেছে আসলে। সাফিয়া আনসারী, আপনার সেই আপনি একটু পাগলামির গল্পগুলোই করুন না, বা যেভাবে ছেলেবেলা। আমার আসলে পাগলামির গল্পটাই মনে আসছে, কারণ আমার মনে আছে যে যখন আমরা ছোট ছিলাম তখন বিটিভিতে আমরা ইত্যাদি, সিনবাদ, দ্য অ্যাডভেঞ্চার অফ সিনবাদ, রোবোকপ এগুলোই বেশি দেখতে পেতাম। মা এমনি তো খুব লিমিটেড টাইম বেঁধে দেওয়া ছিল, এর বাইরে টেলিভিশন দেখা যাবে না। হ্যাঁ, একটু কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছে। আমার মা কখনোই রোজার সময় টেলিভিশন খোলা পছন্দ করতেন না, কিন্তু আমরা চুরি করে করে মাঝে মধ্যে টিভি দেখতাম। আমার মনে আছে যে ছোটবেলায় আমার খেলার আমি টম্বয় টাইপের ছিলাম। ক্রিকেট আর হচ্ছে পেয়ারা গাছে উঠে খেলা, এই দুটো খেলা আমার সবচেয়ে ফেভারিট ছিল। এবং ওই যে অ্যাডভেঞ্চার অফ সিনবাদ যেটা আমরা হচ্ছে টেলিভিশনে দেখতাম, ওইটাই আমরা ওই পেয়ারা গাছটাকে আমাদের শিপ বানাই ফেলতাম। হ্যাঁ, তো সিনবাদ, ডোবার, রঙ্গার যতগুলো ক্যারেক্টার্স আছে, আমার ফ্রেন্ডরা কেউ না কেউ এক একটা ক্যারেক্টার সাজতো, আমরা আমার পাগলামির স্মৃতি ওইটাই মনে আসছে যে আমরা আসলে কিভাবে একটা পেয়ারা গাছকে শিপ ইমাজিন করতাম, কিভাবে একজন নেতৃত্ব নিত, কিভাবে অন্যদেরকে রেগুলেট করা হতো। এবং গোল্লা ছুট খেলা, তারপর ক্রিকেট খেলা একসাথে হচ্ছে, আরও দেখা গেছে তাদের বড় আপুরাও অনেক সময় এসে আমাদের সাথে একসাথে লুডো খেলছেন, কখনো ক্যারাম খেলছেন কখনো। তো ওই পাগলামির স্মৃতিগুলো মনে আসছে যে আসলে গাছের উপর উঠে কত যে ঝোলা যায়। অসাধারণ। মানে তার মানে আসলে আমাদের কিন্তু ছোটবেলায় কল্পনার শক্তিটা বেশি ছিল। কেন? আমরা কল্পনা করতাম, আমরা তো এগুলো সহজে পেতাম না। আমরা এখন সহজে অনেক কিছু হাতের নাগালে চলে এসেছে, কিন্তু আমরা তো পেতাম না। আমরা সবকিছু কল্পনা করতাম। যেমন আমি দোলনা বানাতাম, একটা ছোট লিচু গাছ ছিল আমার বাবার বাড়ির পেছনে, আমি আমার বড় বোনদের ওড়না টোড়না নিয়ে মোটা দড়ি টড়ি নিয়ে আমি দোলনা বানাতাম। ওটাই আমার কাছে ছিল একটা বিশাল কল্পনার একটা দোলনা বানাতাম বালিশ টালিশ দিয়ে। সেটাই তো। সাবিনা ইয়াসমিন আপা, হ্যাঁ আপনি ও যেমন বললো গোল্লা ছুট, ওটা শুনে আমার মনে হলো যে ও অতটা পেয়েছে কিনা আমি জানি না, যে সেই বৌছি। হ্যাঁ, আমি ওই জন্য আপনাকে আমাদের খেলাগুলো কানামাছি, ভোভো, বৌছি, দাঁড়িয়া বান্ধা এবং হাডুডু আমার, এবং এই খেলাগুলোর যে কত মজার মজার স্মৃতি এবং ঝগড়া ছোটবেলাটা আমার বেশিরভাগই ছিল মানে মেয়ে বন্ধুর চাইতে ছেলেদের সাথেই আমার আড্ডাটা খুব ছিল, খেলাধুলা। এবং ছেলেদের এমন কোনো খেলা নাই যেটাতে আমি তাদের সাথে ইয়ে করতাম না। সেটা গোল্লা স্যুট, দাঁড়িয়া বান্ধা, হাডুডু, সেটা এই ফুটবল। আমাদের সময় ক্রিকেটটা অত ফেমাস বা অত জনপ্রিয় ছিল না, ফুটবলটা ছিল, ব্যাডমিন্টনটা ছিল আমাদের, ব্যাডমিন্টন ছিল। হ্যাঁ, ব্যাডমিন্টন আমি খেলতাম। এগুলি ডানগুটি না ডানগুটি কি যেন বলে, ডাঙ্গুলি। হ্যাঁ, ওটা মার্বেল, তো মার্বেলও খেলছি। মানে ছেলেদের যত খেলা, প্রত্যেকটা খেলাতেই আমি খেলার গল্পে আসছি। ছিল আমার ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আপনার কাছে আমি আসব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সেই ছেলেবেলার স্মৃতি যা আজকে আপনাদের কাছে, অনেকের কাছে, এই জেনারেশনের কাছে কল্পনার মতো মনে হবে, ভাবতেই পারবেন না। আসলে শৈশব বড় মধুর, বড় সুন্দর। ফিরে আসছি সেই গল্পগুলো নিয়ে, থাকুন আমাদের সাথে। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে। কেন হাসি খুশি দেখছেন জানেন? আসলে আমরা এখন সবাই বন্ধুদের স্মৃতিতে ফিরে গেছি। অনেক মজার মজার কথা, মানে গল্প আছে আমাদের, তবে তার মাঝে কিছু দুঃখের স্মৃতিও আছে। সেগুলো আমরা ভুলে মজার সেই আনন্দের স্মৃতিগুলোই মনে করতে চাই, দুঃখগুলো ভুলে যেতে চাই। চলে যাচ্ছে আবার আমাদের আড্ডায়। সাবিনা ইয়াসমিন আপা, আপনার সেই খেলাধুলার গল্প করছিলেন এবং ছেলেদের সাথে আপনার বন্ধুত্বটা বেশি হতো, এই জন্যই আপনার মধ্যে নেতৃত্বটা একটু বেশি আসছে, সাহসটা বেশি আসছে। আসলে কিন্তু ছোটবেলা থেকেই মানুষের গ্রুমিংটা কিন্তু হয়, কে কোন দিকে যাবে মোটামুটি কিন্তু গার্ডিয়ানরা একটা বলতে পারতো, বা নিজেও একটা জায়গায় এসে সিদ্ধান্ত নেওয়া যেত যে আসলে আমি এটা হতে পারবো, এবং আপনি সেটা হতে পেরেছেন। আমি তো মানে ছোটবেলায় যখন যেই
দলে থাকতাম, মানে গ্রুপ করে। আমার একক বন্ধু এখনো নাই, সত্যি কথা যেটা, এটা আমি জানি না, হয়তো আমার দুর্ভাগ্য বা আমি সেটা পারি না, সেই কোয়ালিটি হয়তো আমার নাই যে একজন বিশেষ বন্ধু বলতে যা বোঝায় থাকে না, যে বান্ধবী একই রকম শাড়ি পরলো, একই রকম কানের দুল বা ইয়েটি, এই ব্যাপারগুলি অন্যেরা করে আমি খুব এনজয় করি এবং আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার হয় না, আমিও কখনো পারি না, আমার হয় না এটা। আমার মাঝে মধ্যে ওরকম একটা বান্ধবী পেলে খুব মজা হতো, হয়তো কিভাবে সময় কাটাতাম, কিন্তু সেটা ছোটবেলা থেকে আজকে পর্যন্ত সেটা আমার হয় না। 2-1 বার যে চেষ্টা করি নাই তা না, হিতে বিপরীত হয়েছে, হয়তো আমারই দোষ বা আমি পারি না সেই জায়গাটা মেইনটেইন করতে। আমার মনে হয়েছে যে আমরা এই যে একজনের সাথে বন্ধুত্ব করতে পারি না, অনেকের সাথে বন্ধুত্ব করতে পারি, এটা খুব এনরিচিং যে আমরা অনেকজনকে পাচ্ছি ফ্রেন্ড হিসেবে। আমি তো অনেকের সঙ্গে বন্ধুত্ব করি, আমি যে একটা অর্গানাইজেশনে আছি, সো আমার তো অনেক 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 বন্ধু, মানে আমরা সব যারা একসঙ্গে করছি, অর্গানাইজ করছি, আমাদের ইভেন্ট পার্টনার আছে, তারা আমরা বন্ধু, যারা আমার স্টলার তাদের সাথে আমার বন্ধুত্ব। তো আমার কিন্তু অনেক বন্ধু এবং সবার সঙ্গে বন্ধুত্ব অটুট, মানে কোনো বন্ধুত্বটা, বন্ধুত্ব ছেলে আর মেয়ে কোথাও লেখা নেই, মানে নিখাত বন্ধুত্বটাই হচ্ছে আসল বন্ধুত্ব। তারপর আপা, তো ছোটবেলার একটা খুবই মজার গল্প, যেটা মানে এখনো মনে হলে খুব হাসি পায় আমার, সেটা হলো আমরা কিছু বন্ধু বলতে পাশের বাড়ির বা খালাতো ভাই, এরকম, ও আমার খালাতো ভাই ছিল, প্লাস আমরা 4-5 জন পুকুরের উপরে এরকম একটা মানে গাছ ছিল হেলানো, তো ওইটার উপর উঠে আমরা গাড়ি চালাতাম, যে বিভিন্ন বলে বলে। তো ও হলো নাম লিখুন, মাঝে মধ্যে ঢাকা আসতো বিভিন্ন গাছের গাড়ি নিয়ে, হ্যাঁ, তো সেই নামগুলি বলতো, এই গুলিস্তান, এইভাবে নামগুলি বলতো, আর জোরে জোরে ওরকম ঝাঁকাইতো। আর একটা সময় একদম ভেঙে ধাপাস করে পানিতে পুরা। পরে তো তাও আবার শীতের সময়, পরে যাক শীত মানে সবাই জানে, হ্যাঁ, সাঁতার, গ্রামের মেয়ে আমি, সেখানেই বড় হয়েছে, সাঁতার জানি। উঠে এসে যেই বাড়ি গেলাম, সাথে সাথে মায়ের দৌড়ানি। সেই সময় বিষয়টা খুব ভয় পাইছিলাম এবং মানে একটু, কিন্তু এখন যখনই মনে হয় খুব হাসি পাই এবং খুব মজা পাই আর কি। আচ্ছা, আপনার কাছে আসি, যে আমরা তো ছোটবেলায় অনেক কিছুই বলে ফেললাম, শেষ হবে না। বন্ধুত্বটা এই পর্যন্ত এসে বন্ধুত্ব বা অনেক বন্ধুর স্মৃতি আছে, স্কুল পেরিয়ে কলেজ, ইউনিভার্সিটি, আর এখন তো সোশ্যাল মিডিয়ার বন্ধু, হ্যাঁ, তারপরে কাজের বন্ধু, হাজব্যান্ডের বন্ধুরাও বন্ধু, নানাভাবে। আর একটা পরিণত বয়সে এসে বয়সী বন্ধু বলতে কিছু নেই, বা ব্যাচমেট বলতে কিছু নেই, সেই বন্ধুত্ব নিয়ে একটু কিছু বলেন। সেখানে তো কত পাগলামি, কত স্মৃতি। হ্যাঁ, কত পাগলামি, কত স্মৃতি। আমি এই প্রোগ্রামে অনেকবার এসেছি এবং এই টপিকে অনেকবার কথা বলেছি। তো সেই বন্ধুত্বের মধ্যে আমার একটা খুব স্মৃতি, যেটা সবসময় আমাকে এখনো নাড়া দেয়, সেটা আমার একটা বন্ধু, ছোটবেলায় ওর আর্লি ম্যারেজ হয়ে যায় এবং একদম যখন ছোট, আমরা ক্লাস 9-এ সবে উঠেছি, তো সেরকম সময় তো আসলে এইগুলো হয় যে স্কুল, আমি যে সাইড থেকে স্কুলে যেতাম সেই সাইডে ছিল কলেজ, আর যে সাইডে স্কুল ছিল সেই সাইডে হয়তো বা কলেজের স্টুডেন্টরা ছিল, ছাত্র যারা। তো আমার এক ফ্রেন্ডের সঙ্গে, আমার ফ্রেন্ডকে আমার নাম বলেই দিই, সীমা, তো ওকে হচ্ছে পছন্দ করতেন একজন। তো ও হচ্ছে ওর জন্য মানে কোথাও একটা শুনেছে যে আমি বাধা হয়ে দাঁড়িয়েছে, যে আমি তাকে পছন্দ করছি না বলে ও আমার ফ্রেন্ড ওকে পছন্দ করছে না, সেই জন্য সে হচ্ছে আগে আমাকে ধরতে হবে, যে আমাকে রাজি করতে হবে, তারপরে তাহলে আমি রাজি হলে ও রাজি হবে, এরকম কিছু একটা তাকে বোঝানো হয়েছে। তো আমি প্রতিদিন যখন স্কুল থেকে বাড়ি ফিরি, তখন হচ্ছে ওরা একটা করে গ্রুপ, যে এই যখন আমরা তো দল বেঁধে স্কুল থেকে বাড়ি ফিরতাম, যখন দলটা একটু এদিক সেদিক চলে যাবে, একটু আমাকে একা পাবে, তখন ওরা আমাকে অ্যাটাক করবে। তো এরকম এই নিউজটা আবার অনেকের ভাইরা তো, বোনরা তো আমাদের সঙ্গে পড়ে, তারা জেনে গেছে, তারা এসে বলছে এই কালকে কিন্তু তোকে অ্যাটাক করবে, এই সেই। তো আমি এগুলোকে গুরুত্ব দিইনি। আমি আবার ছোটবেলা থেকে একটু ছিলাম আর কি, কমান্ডার ছিলাম, গার্লস গাইডের, তো আমার একটু সাহস বেশি, তো আমি ওগুলোকে পাত্তা দিই নাই। তো আমি ওরকম আসছি, ঠিকই সত্যি সত্যি এরকম নেমে আমাকে বলছে যে আমি শুনলাম যে এরকম তুমি পছন্দ করো না আমাকে, এই জন্য আমি যাকে পছন্দ করছি সে আমাকে পছন্দ করছে না। তো আমি তখন বললাম যে আমার মামা আবার আমাদেরকে পাহারা দিতেন, যেহেতু কলেজটা এদিকে, আমি ওদিক থেকে আসতে গেলে যেন আমার কোনো প্রবলেম না হয়, উনি পাহারা দিয়ে আমাদেরকে বাসায় নিয়ে আসতেন। এবং কেউ যদি আমার সঙ্গে কেউ কথা বলে, তাহলে ধরে নিবে যে আমার বিষয়ে কথা বলছে, আরেকজনের বিষয়ে কথা বলছে, এটা ওনারা চিন্তাও করতে পারেন, এই ছেলেটার সাথে বাসায় এসেই তো আগে ধোলাই বা যত
কত কিছু ধরবে এরকম আর কি, জিজ্ঞেস করবে কেন। তো আমি এগুলোকে অনেক এরকম করতে করতে ওনাকে বোঝালাম যে দেখেন আপনি আর বেশি দূর এগোয়েন না যেন আমার মামা আপনার পাটা ভেঙে দেয়, আর এগোবেন না। তারপর উনি বলছে যে না, আমাকে কোনোভাবে তুমি আমাকে হ্যাঁ বলো, তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি আমার মামার কাছ থেকে বাঁচার জন্য ওকে হ্যাঁ বলে দিয়েছি, আচ্ছা ঠিক আছে আমি ওকে বলবো। তারপর তো সে চলে গেল, এবং পরের দিন আমি যে ওকে বললাম যে আমি এরকম হ্যাঁ বলে দিয়েছি, এখন আর কিছু করার নাই। আর এরই মধ্যে আমার নারায়ণগঞ্জে চলে আসার হয়ে গেছে, আমার আব্বা ট্রান্সফার হয়ে আসছেন নারায়ণগঞ্জে ডকইয়ার্ডে। সো আমি ওকে রেখে চলে আসবো, এখন তো ওকে আর বাঁচানোর কেউ নাই, যেহেতু আমি ওকে বলেই দিয়েছি। তারপরে এদিকে বাসায় আসার পরে যখন শুনলো যে আমাকে অ্যাটাক করবে রাস্তায়, আম্মা এবং সবাই আমাকে নিয়ে ভীত যে এখন আমাকে খুব কড়া পাহারা স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে, স্কুল থেকে বাসায় নিয়ে আসছে। আসলে তো যা হবার তো আমি করেই দিয়েছি, আমাকে তো আসলে ওই ছেলে বিরক্ত করেনি, বিরক্ত করেছে আমার ফ্রেন্ডের জন্য। কিন্তু এতটা তো বুঝিয়ে বলা সম্ভব ছিল না, তখন সুযোগই দেওয়া হয়নি। এক কথাই কেন কথা বললো। হ্যাঁ, তো এইগুলো ছিল খুব মজার। এবং এখন তার সঙ্গেই ওর বিয়ে হয়েছে, এখন পর্যন্ত তারা একসঙ্গেই আছে, নাতিও হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে। এই স্মৃতিটাই আমার সবচেয়ে বেশি, যে আমাকে একজনের জন্য মানে এই বিপদে পড়তে হয়েছে, এবং সে এমন যে আমি হ্যাঁ বললেই সে হ্যাঁ বলবে, এরকম একটা তার বিশ্বাস নিয়ে আমার কাছে এসেছে। মানে কত অন্যরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, আপনার কাছে আমি যাচ্ছি যে এরকম হয়েছে বন্ধুর সাথে, বন্ধুত্ব থেকে কিন্তু প্রেম হয় অনেকটাই, বেশিরভাগই তাই হয়। যে ছেলে বন্ধুর কথা বলি, যে ছেলে বন্ধু প্রেম বা চিঠি দিয়েছে, এরকম চিঠি নিয়ে কোনো বিপদে পড়তে হয়েছে কখনো? বন্ধুর কাছ থেকে কখনো চিঠি পাইনি, কারণ আমার বন্ধুদের সাথে বেশ স্ট্রেট ফরওয়ার্ড ছিলাম আমরা, ভালো বন্ধুত্বের সময় গেছে। এমন না যে বন্ধুদের ভিতর থেকে কেউ পছন্দ করেনি, বুঝতাম, কিন্তু হ্যাঁ সেও বলেনি বা জানতো যে বললে বন্ধুত্ব নষ্ট হবে। আমার ফ্যামিলি যেহেতু খুব কনজারভেটিভ ছিল, তবে এই যে আপার গল্প থেকে আমার চোখের সামনে ভাসছিল যে স্কুল ছুটির সময় বান্ধবীদের ভেতরে একটা চঞ্চলতা, যে ঠিক আছে ওয়াশরুমে যে চুল ঠিক করতে হবে, হ্যাঁ কেউ কাজল দিয়ে আসতো, যে বাইরে ছেলেদের লাইন দাঁড়িয়ে আছে ওই দিক দিয়ে সব যাবে। হ্যাঁ, স্টিল এখনো গার্লস স্কুলের সামনে ছেলেদের লাইন দেখা যায়। তো ওই জিনিসগুলো আমার মনে আসছিল। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন অনেকটা এখন কমে এসেছে। গেটের সামনে দাঁড়ানো সেই ব্যাপারগুলো, তারপরও যে খুব দিওয়ানা গোছের যদি কেউ থেকে থাকে এক নজর দেখার জন্য স্কুলের গেটের সামনে দাঁড়ানো, এই ব্যাপারগুলো আসলে আছে এখনো। কারণ আমি যেহেতু একটা স্কুলেরই শিক্ষক, হ্যাঁ স্কুল অ্যান্ড কলেজ, আমি লেকচারার হিসেবে আছি, তো এরকম ঘটনা প্রচুরই হয়। এবং আমার নিজেরও এরকম হচ্ছে, মানে স্টুডেন্টদের কাছ থেকে শোনা এরকম এক্সপিরিয়েন্স, যে ওরা আমার সাথে অনেক ফ্রেন্ডলি, এসে শেয়ার করে যে ম্যাম এরকম পছন্দ হয়েছে বা পছন্দ করেছে, আমার কাছে নোট এসছে, এখন আমি কি করব। হ্যাঁ, তো আমরা তো এগুলো চিন্তাই করতে পারতাম না। তবে আসলে কমিউনিকেশনের জায়গাটা থাকলে আমার যেটা মনে হয় যে আমরা অনেক সময় ওই যে মানে মারা অনেক প্রোটেক্টিভ হয়ে যায়, তখন হচ্ছে কমিউনিকেশনটা গ্যাপ পড়ে যায়, তখন বাচ্চা মনে করে যে না এখানে আমি যদি বলি আমাকে বকা দেওয়া হবে, তখন তারা ভুল সিদ্ধান্ত নেয়। এক্স্যাক্টলি। তো প্রবলেম হলে একটা রিলেশনশিপে, যাচ্ছে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সময়, আমার মনে হয় বাচ্চারা অনেক বেশি ওপেন, খুব তাড়াতাড়ি একটা বুলিং অথবা কোনো একটা কিছু ছড়িয়ে যায়, সেগুলো জায়গা থেকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু বাবা মাও এখন সবাই কম বেশি ফেসবুকে আছে, কিন্তু কিভাবে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে বাচ্চাকে সাপোর্ট দিতে হবে, সেই জায়গাগুলোতে আমি এরকম গার্ডিয়ানদের কাছ থেকে ফোন পাই যে ম্যাম আমি বলতে পারছি না, আপনি একটু ডিল করেন। বুঝতে পারছি। আমি স্কুলে থেকে এরকম মাল্টিপল ইনসিডেন্টস দেখেছি, এবং আমার বাচ্চাদেরকে দেখেছি অনেকে প্রেমে পড়তে, ব্রেকআপ ফেস করতে, ইভেন ব্রেকআপের পরে সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে ডিসকাশন হচ্ছে, সে এটাকে কিভাবে ট্যাকল দিবে। সো কনসালটেন্সি জায়গাটাকেও হচ্ছে আমার কভার করতে হয়েছে। আমাদের সময় যেটা প্রাইভেসি ছিল, বা এটা নিয়ে একটা সম্মানের ব্যাপার, বা একটু লজ্জার ব্যাপার, বা অনেক কিছু, এটার ভালো দিকও ছিল, মন্দ দিক ছিল অতি শাসন, হ্যাঁ ভয় পাওয়া। তো ভালো দিকটাই বেশি ছিল। আমি এখনো বলবো, আমাকে যে যত বলুক যে এই আধুনিক যুগে এসে আমি বলবো যে বাবা মার একটা শাসন দরকার আছে। বন্ধু হবে কিন্তু একটা লিমিট থাকতে হবে। মানে সন্তান আর বাবা মা এত বন্ধু হলে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ব্যারিয়ার থাকবে। এবং আমরা যেটা আসলে শুনেই থাকি যে হচ্ছে ফ্যামিলিতে কাউকে না কাউকে ভয় পাওয়া উচিত। বাবার সাথে অনেক ফ্রেন্ডলি, তো মাকে অন্তত ভয় পাওয়া উচিত। যেটুকু থাকবে লিমিট, ওই যে বললাম লিমিট, ভারসাম্য, এটাই। আপা বলেন, আপনার সেই পাগলামি টাগলামি কি আছে একটু বলেন। বন্ধু যেমন আমার অনেক স্মৃতির মাঝে একটা খারাপ কষ্টের স্মৃতি রয়ে গেছে, একটু আগে আমি অফ স্ক্রিন বলেছিলাম যে আমার ছোটবেলার খেলার সাথী একদম হাবিবা, আমার একটা বন্ধু, ওকে আমি হারিয়েছি। খুব বাচ্চা বয়সে ওকে বিয়ে দিয়েছে, ম্যাট্রিক
পরীক্ষার আগে এবং ম্যাট্রিক পরীক্ষার পরপরই ওর বাচ্চা হয়েছে, এবং বাচ্চা হওয়াতে অনেক ব্লিডিং হয়ে ও মারা গেছে। হাজব্যান্ড ডাক্তার ছিল, ছেলেটা এখন অনেক বড় হবে। তো ও বলেছিল মৃত্যুর আগে ওর ছেলে হলে নাম রাখবে আব্দুল্লাহ, তাই রেখেছে। এরপর আর জানি না, আমার কাছে ও স্মৃতি হয়ে আছে। তো এরকম স্মৃতি আমার অনেক আছে, কষ্টের স্মৃতি, আনন্দের স্মৃতি। তো আপনার তো আছেই অনেক অনেক স্মৃতি। মানে এত আমি ভাবি যে মানে আমি মনে হয় একটু বেশি কি ডানপিটি বলবো না, বেশি এই একটা বয়সে যেটা আমাদের টিনেজ পার হয়ে যে বন্ধুত্বগুলো, ওই সময় কলেজ বন্ধু আছে না, আমরা স্কুলের পরে কিন্তু অনেক বন্ধুকে হারিয়ে ফেলি, আমি কলেজের পরে অনেক বন্ধুকে হারিয়ে ফেলি, কিন্তু আমাদের ইউনিভার্সিটির বন্ধুত্বটাই বরং তখন তো ম্যাচিউরড এজ, তখন আমাদের ওই বন্ধু অন্যরকম সেটা। এবং এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা স্কুল বন্ধুদেরও ফিরে পেয়েছি। স্কুলে আমি যখন ক্লাস 8 এ পড়ি, তো আমাদের সময় আমাদের ফার্স্ট বয় ছিলেন সাইফুল। তো বললাম তো ছেলেদের উপরে খবরদারি করা বা ইয়ে করা, এটা মনে হয় আমার মানে সেটা পীড়ন না, কিন্তু কি কারণে সে মেয়েদের আক্রমণ করছিল, কোনো প্রসঙ্গটা আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু ঘটনাটা মনে আছে আমার। আমার মেজাজ খারাপ হয়েছে, আমি উঠে যে ধাপ করে ওকে থাপ্পড় লাগাই দিয়েছি। থাপ্পড় দিয়ে আমার স্কুলের সাথে বাড়ি, আমাদের জায়গায় ব্যাচমেটই ছিল সে সময়, ক্লাস পরে দিয়ে সাথে সাথে আমি ক্লাস ছেড়ে সোজা বাড়িতে। এখন ওই সবাই মিলে ছেলেদের এরা একটা গ্রুপিং করলো যে আমাকে ওরা শাস্তি করবে আর কি। আমি তো আর কয়েকদিন স্কুলে আসি না, এসব আমি খোঁজ খবর নিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। পরে আমাদের একজন টিচার আমাকে খুবই স্নেহ করতেন, মুখলেস নাম ছিল। তো আমি স্যারকে জানালাম বিষয়টা যে এরকম হয়েছে, এই জন্য ওকে আমি থাপ্পড় মারছি, কারণ ছিল। পরে জায়গাটা পরিষ্কার করে নিলেন, সেই বুদ্ধিও ছিল তার। আমার ওই ফ্রেন্ড এখন ইয়েতে থাকে, অস্ট্রেলিয়া থাকে, মাঝে মধ্যে কথা হয়। থাপ্পড়ের কথা মনে আছে তার? হ্যাঁ মনে আছে। দাগ পড়েছিল। আচ্ছা, আমরা ছোট বিরতিতে যাচ্ছি, আমরা এসে থাপ্পড় মারামারি সব গল্প শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আর বন্ধুরা, আমাদের সাথে জুমে যারা যুক্ত হতে চান, আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখবেন আইডি আছে, পাসকোড আছে। শুধুমাত্র নারীরা আমাদের এই নারীদের আড্ডায় লেডিস ক্লাবে যুক্ত হয়ে যেতে পারেন। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসছি খুব তাড়াতাড়ি, থাকুন আমাদের সাথে। অনেক গল্প হবে, কিন্তু আমাদের যখনই গল্প খুব জমে যায়, সময়টা ঘড়ির কাঁটা আমাদেরকে জানিয়ে দেয় আর বেশিক্ষণ গল্প করা যাবে না। কিন্তু স্মৃতির গল্প, এই পাগলামির গল্প, এটা কি শেষ হয় কখনো? এবং এইসব গল্প করলে কি হয় জানেন, ভীষণ একটা অক্সিজেন পাওয়া যায়, মনে হয় যেন সেই বয়সে চলে গেছি, বয়সটা একদম কমে গেছে। এরকম করবেন, একদম হপ হয়ে বসে থাকবেন না, বন্ধুদের সাথে যোগাযোগ রাখবেন, বন্ধুদের সাথে গল্প করবেন। বন্ধু হচ্ছে আয়না এবং ছায়ার মতো, সত্যিকারের বন্ধুরা কখনো ছেড়ে যায় না, কারণ আয়না যেমন মিথ্যে বলে না, ছায়া যেমন ছেড়ে যায় না। তো বন্ধুত্বের গল্পই হচ্ছে। আচ্ছা, আপনি একটা কি মজার গল্প করবেন বলছিলেন? আমি আমার যখন বিয়ে হয়ে যায় তখন 86 এবং 86-এরই আমি ছিলাম, ব্যাচ ছিলাম। তো তারপরে আমার আর হচ্ছে একদম এসএসসির পরপরই বিয়ে হয়ে যায়। আচ্ছা, একদম পুরো গৃহিণী আমি তখন, মানে শুধু সংসার বয়স তো কম, তখন অনেক কম ছিল। তারপরে জয়েন্ট ফ্যামিলি বললাম, ওরা 11 জন। তো এইভাবে করে আমি, আমার যে বন্ধু ছিল, যে প্রথমে যার কথা বললাম, পছন্দের বিয়ে, হ্যাঁ ওরকমই। আচ্ছা, তো আপনার হচ্ছে আপনার সঙ্গে যার মিল ছিল আমার ফ্রেন্ডের, ও রুমা। আর রুমা পুরো নামটা কি? আফরোজা। আফরোজা পুরোটা মনে নাই, বাট আফরোজা। তো হচ্ছে ওর ওর সঙ্গে আমার এতটাই ঘনিষ্ঠতা ছিল যে মানে আমি হচ্ছে কোথাও গেলে 2 দিন পর ওর বাসায় গেলে আমরা অনেকক্ষণ আড্ডা দিতাম, এবং যা কথা, যা মজার, স্যারের বাসায় গেলে আড্ডা দেওয়া, সব কিছু এরকম ছিল। আমাদের একজন স্যার ছিলেন যিনি আমাদের টিচার ইংলিশের, বাট আমরা ওনার বাসায় অনেক সময় আড্ডা দিতাম। স্যার বলতো যে আজকে আয় তোরা সবাই মজা করে পিকনিকের মতো হবে, ওরকম করতাম। অনেক স্টুডেন্ট হলো তো কি যে আমি খুব লাল হয়ে যেতাম রোদে হেঁটে আসলে বা একটু কাজ করলে, সবাই ভাবতো যে আমি হয়তো মেকআপ দিই। তো আমাদেরকে যখন স্যার বিদায় দিবে, মানে
আজকে আমাদের ফেয়ারওয়েল হবে, স্যার বললো যে আসফিয়াকে আমি একটা মেকআপ বক্স দিব, মানে এটা সবাই মিলে ইয়ে করছে যে মেকআপ বক্স আমাকে গিফট দিবে, কারণ আমি খুব মেকআপ করি। অ্যাকচুয়ালি আমি কোনোদিনই মেকআপ দিইনি। তো একদিন আমার ফ্রেন্ড আমাকে বলছে যে সাদা ওড়না দিয়ে গালে এরকম করে ডলা দিল। আমি কেন এরকম করলে, কেন ওর করে সবাইকে এরকম করে দেখাচ্ছে যে কোনো যে কিছু নাই। তো এরকম ছিল মজার কথা। তো এখনকার সময় এটা করা কিন্তু খুব মানে প্রশ্নই আসে না। হ্যাঁ হ্যাঁ, তো এই কথা সরলতা করে দিল, হ্যাঁ প্রুফ করে দিল। তারপরে যাই হোক আমার তো বিয়ে হয়ে গেল আর্লি, এবং এরপরে আমি ওদের দুজনকে, রুমা আর মনি, এদের দুজনকে আমি আর দেখিনি। অনেক বছর পরে, বিয়ের অনেক বছর পরে আমার ছেলে মেয়েরাও বেশ অনেকখানি বড় হয়ে গেছে। আমার 3 ছেলে মেয়ে, 1 ছেলে 2 মেয়ে। তো ছেলে মেয়েদেরও তারাও বড় হয়ে গেছে এখন। তো তখন হচ্ছে বেশ বড় হওয়ার পরে আমি নারায়ণগঞ্জে আমার হাজবেন্ডের এক বিজনেস পার্টনার, তার হচ্ছে মেয়ের বিয়ে। তো নারায়ণগঞ্জে যাচ্ছি, আমার কেন যেন মনে হচ্ছে আল্লাহ এই দিকেই তো ওরা স্থানীয়, ওদের যদি কোনো এই যার বিয়েতে যাচ্ছি তারা যদি ওর কোনো ইয়ে হয়ে থাকে, রিলেটিভ হয়ে থাকে, আর ওর সঙ্গে যদি আমার দেখা হয়ে যায়। আমি অবাক হয়ে গেলাম, ও আমেরিকায় থাকে, ওই বিয়েতেই সে আসছে। মানে এটা আমি কখনোই চিন্তা করতে পারি না। হ্যাঁ যোগাযোগ আছে। আরেকজনকে পেয়েছেন? না, ওর সঙ্গে যোগাযোগ আছে, বাট যেটা আমেরিকা থেকে আসছে ওর সঙ্গে আর যোগাযোগ নাই, বাট রুমার সঙ্গে আমার এখন যোগাযোগ আছে, ও সচিব। আচ্ছা, আমাদের জুমের বন্ধুরা চলে আসছে, একটু তাদের সাথে একটু গল্প করি। মিষ্টি আপা শুনতে পাচ্ছেন? মিষ্টি আপা, জি আসসালামু আলাইকুম। আচ্ছা, মিষ্টি আপা তো দুজন, ঠিক আছে, এই মিষ্টি আপার সাথেই কথা বলি। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আজকের বিষয়টা জানেন তো? জি হ্যাঁ হ্যাঁ জি, একটু বলুন আজকের বিষয়টা নিয়ে। জি জি আপু বলুন। আজকের বিষয়টা হচ্ছে বন্ধুত্ব, পাগলামি আর স্মৃতির মেলা। জি জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ সেটাই বলি, এটা নিয়ে কিছু বলুন। আচ্ছা, তো শুভ সন্ধ্যা। আপনাদেরকে দেখতে পাচ্ছি। ছোটবেলার বন্ধুত্ব নিয়ে কিছু বলুন, ছোটবেলার বন্ধুত্ব নিয়ে ছোট্ট করে কিছু বলুন। বন্ধুত্ব আসলে তো বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না, আমার কাছে মনে হয় যে বন্ধুত্বের কোনো সংজ্ঞা নেই। বন্ধুত্ব সবসময় একই রকম থাকে। যেগুলো ছোট বন্ধুর তবে কয়েকটি ধাপ আছে আমার কাছে মনে হয়। ছোটবেলায় যাদের সঙ্গে আমরা খেলেছি, যে শৈশব কাটিয়েছি, সেটা এক ধরনের। তারপরে স্কুলের পরে যে কলেজ লাইফে গেলাম সেটা এক ধরনের। তারপরে ইউনিভার্সিটি লাইফে এক ধরনের। তারপরে পেশাগত কারণে যে কর্মের যে জায়গাটা, সেক্ষেত্রে আবার আরেক ধরনের। এবং নেক্সাস লেডিস ক্লাবে এসে যে সবকিছুর ঊর্ধ্বে যেটি হয় আরেকটি, যে নেক্সাস লেডিস ক্লাবে এসে আরেকটি বন্ধুত্ব আমাদের এই পরিণত বয়সে মনে হয়েছে যে আমাদের বয়সটা এখন পরিণত একটা বয়স, এবং সেই বয়সে একটা বন্ধুত্ব হয়েছে। এই যে 4-5টা স্তরের কথা আমি বললাম বন্ধুত্বের ক্ষেত্রে, তো এই বন্ধুত্বগুলোর ক্ষেত্রে যেটি ঘটেছে, আর পাগলামি, এই বন্ধুত্বগুলো এক এক জায়গায় এক এক রকম। তবে পাগলামির ক্ষেত্রটা আমার কাছে মনে হয় বন্ধুত্বের কাছে সবসময়ই যায়। যখন আমরা নেক্সাস লেডিস ক্লাবের বন্ধুরা যখন একসাথে হই, তখন কিন্তু আমরা অনেক কথাই মন খুলে বলি, এবং সেখানে আমাদের কিছু পারিপার্শ্বিক অবস্থা এবং ব্যক্তিগত সমস্যাগুলো বলতে বলতে আমরা পাগলামির কিছু না কিছু অংশ এখানে এসেই যাই। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বন্ধুত্ব মানে আসলে পাগলামিও, এটা সত্যি কথা। নাহিদা নেলিয়াপ্পা শুনতে পাচ্ছেন আমার কথা? কি বলছি, ধন্যবাদ। ধন্যবাদ। নাহিদা নেলিয়াপ্পা, নাহিদা নেলিয়াপ্পা শুনতে পাচ্ছেন না? আচ্ছা মিষ্টি আপা, আর এক মিষ্টি আপা শুনতে পাচ্ছেন? জি আপু, হৈমন্তিক সন্ধ্যায় 1 কাপ চায়ের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আপনি নিশ্চয়ই ভালো আছেন। কই চা কোথায়? চা আপনার কাছে তো আপু, আপনি চা বানান, চাটা আপনার কাছে। আচ্ছা আমার কাছেও আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন বলুন আজকের বিষয়টা নিয়ে, নাকি একটু গান গাবেন 2 লাইন? আপু, বন্ধুত্ব মানে ভালোবাসা। জি, ছোট করেই বলছি, বন্ধুত্ব মানে ভালোবাসা, বন্ধুত্ব মানেই পাগলামি। যেখানেই বন্ধুত্ব থাকবে প্রকৃত, সেখানেই থাকবে ভালোবাসা আর পাগলামি। পাগলামি ছাড়া বন্ধুত্বটা সৌন্দর্য হয় না। হাসি থাকবে, আনন্দ, উৎসাহ, ঝগড়া সবকিছু মিলেই বন্ধুত্ব। তাই বন্ধুত্বকে ভালোবাসি, বন্ধুত্বের পাগলামিকেও খুব ভালোবাসি আপু। বাহ, 2 লাইন গান হবে? 2 লাইন গান কি হবে? 2 লাইন গান হবে? গান আজকে কি করব? আচ্ছা, আমি 2টা লাইন বলি, অল্প একটু বলি, মাত্র মানে উঠলাম। চুড়ি ঝমঝম বাজে,
বসে না মনে কোনো কাজে, প্রেম আসে যায় চলে, জানি তোরে কি কারণে। আপু ঠান্ডা লাগছে। আচ্ছা, অনেক ভালো লাগলো। তারপরও সুরমা আপা, হ্যাঁ, শুভ সন্ধ্যা আপু। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। আজকের বিষয়টা নিয়ে একটু ছোট্ট করে বলুন। বন্ধুত্ব হচ্ছে নির্মল একটা সম্পর্ক। ওই যে ছোটবেলার কোনো একটা মজার স্মৃতি বলুন না, ছোটবেলার একটা স্মৃতি বলুন। ছোটবেলার স্মৃতি, যে পড়তে বসতাম যখন কোচিং এ, একসাথে আমরা সব বন্ধু বান্ধবীরা এক টেবিলে একই স্যারের কাছে পড়তে যেতাম। তখন দেখা গেছে যে কেউ অঙ্ক পারতো, কেউ পারতো না। এটা নিয়ে আমরা খুব হাসাহাসি, বা ছেলে মানুষই পরও লজ্জা পেলে এটা অনেক সময় লিখতে না পারলে কান্না করে দিতাম। তখন ছেলে বন্ধুরা হাসতো, মেয়ে বন্ধুরাও হাসতো। এগুলি পাগলামি বন্ধুত্ব আর কি। এই আর কি। সেটা আসলে তখন ওগুলো একটু লজ্জা লাগতো, অনেক কিছু। হ্যাঁ, ছোটবেলার আমাদের সেই ভয়, লজ্জা, ভীতি এখনকার সময়ের সাথে এপিট আর ওপিট। অনেক ভালো থাকবেন সুরমা আপা। হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। শোনা যায় আপু? জি শোনা যাচ্ছে। আপনি মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, নার্গিস আপা আপনার কাছে যাচ্ছি। নার্গিস আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা। বলুন আজকের বিষয় নিয়ে ছোট করে। বন্ধুত্ব নিয়ে না, বন্ধুত্বের কোনো স্মৃতি নিয়ে কথা বলুন। ছোটকাল থেকে এটা বন্ধুর কোনো স্মৃতি নিয়ে কথা বলুন। হ্যালো, ছোট্ট করে। আচ্ছা, আমাদের ছোটকালের যখন স্কুলে 4-5 পড়তাম, তখন হচ্ছে 8-10টা বান্ধবী আমার বাসায় আসছে, যে আব্বা আম্মাকে বা বড় বোনকে রিকোয়েস্ট করতে যে নার্গিসকে দেন, আমরা পিকনিক করব। তা এরা যে সবাই আসছে, আর আমার বড় বোন বলছে কি যে আচ্ছা নার্গিসকে ছাড়া তোমাদের পিকনিক হবে না। তা ওরা বলছে যে না, ওকে রাখবে আমাদের। এইটা মনে করলে আমার এখনো মনে হয় যে কিরকম বন্ধুত্ব আমাদের ছিল, খুব ভালো লাগে এটা মনে হলে। এখনো আমি বন্ধুদের সাথে মিশি, খুব ভালো লাগে সবার সাথে। বন্ধুত্বের জয় হোক। আমাদের স্ক্রিনে চলে গেছে, ঠিক আছে, আবার ঠিক হবে। টেকনিক্যাল ইয়ে তো থাকবেই, সমস্যা, এটাই স্বাভাবিক। কে বলবেন এই আচ্ছা আচ্ছা। এখন যাদের সাথে আমরা কাজ করি সাধারণত তারা আমাদের বন্ধু হয়ে ওঠে, বা যাদের সাথে আমাদের বেশি যোগাযোগ হচ্ছে তারা আমাদের বন্ধু হয়ে ওঠে। বেশ কিছুদিন আগেই আমরা অ্যাসেম্বলি শেষ করে যখন টিচাররা ফিরছিলাম, আমার মনে আছে আমার একজন ফিমেল কলিগ, আমরা দুইজন হঠাৎ করে উনি আমাকে উস্কে দিলেন যে আমাকে ধরো দেখি পারো নাকি। হ্যাঁ, তারপরে উনি দিলেন দৌড় সিঁড়ি দিয়ে ধরে, এবং আমার মানে যেই মোমেন্টাম, সিঁড়ি দিয়ে উপরে উঠলেন না নিচে নামলেন? সিঁড়ি দিয়ে উপরে উঠছে, মানে আমরা অ্যাসেম্বলি শেষ করে গ্রাউন্ড থেকে রুমে ফেরত যাচ্ছি, ফিমেল ফ্যাকাল্টির রুমে ফেরত যাচ্ছি। তো ওই যে মোমেন্টে উনি আমাকে উস্কে দিলেন যে হচ্ছে আমাকে ধরো দেখি, ওই মোমেন্টে আমি ভুলে গেলাম যে আমি টিচার, স্টুডেন্টরা এখনো পিছনে অনেকখানি আছে, মানে ঠিক আছে নেন দেখি আমি আপনাকে ধরতে পারি কিনা। উনি দিলেন এক দৌড় সিঁড়িতে, পেছনে পেছনে আমি ওনাকে তাড়তে শুরু করলাম, উনিও উপরে উঠতে থাকলেন, আমিও উপরে উঠতে থাকলাম। আমার মনে আছে যে ওই 20 থেকে 30 সেকেন্ড সময় আমি লাইফে যে এত এনজয় করেছি, এত বছর পরে এনার্জি পেয়েছি। এক্স্যাক্টলি, আমি ভুলেই গেছিলাম যে আমি কোন বয়সে আছি, এবং এত হেসেছি ওই দিন আমরা। তো সোফালাকে থ্যাঙ্কস, সোফালা আমাকে উস্কেছিল, এবং এটা নিয়ে আমি যেহেতু ব্লগ লেখালেখি করি মাঝে মধ্যে, ওখানেও আর কি করা হয়, ওটা নিয়ে আমি লিখেওছি। এবং এখন কাজের সময় এসেও আমার যেহেতু ইউকের একটা কোম্পানিতে আমার হচ্ছে কাজ করা হয়, ওখানেও আমার যে সার্কেল, একটা মাল্টিন্যাশনাল সার্কেল, সেখানে তারাও দেখা গেছে কোনো দিন যদি মনে হয় যে আজকে একটু কম হেসেছি, তারা ফেস বানায় ফেলে। হ্যাঁ, এবং বিভিন্নভাবে তারা আমাকে হ্যাপি করানোর চেষ্টা করে। তো এই যে মানে কানেকশন, হ্যাঁ, যোগাযোগের মাধ্যমে হোক অথবা একজন আরেকজনকে বুঝতে পারছি, সেই জায়গার যে কানেকশনগুলো তৈরি হচ্ছে, সেইখান থেকে বন্ধুত্বটা মনে হয় যে নতুন একটা ফ্লেভার নিয়ে আসছে, ভেন্টিলেশনের একটা জায়গা তৈরি হয়েছে, যে আমরা এই সময় এসে অনেক কথা হয়তো বলতে পারি না, কিন্তু ফ্রেন্ডের সাথে কথা বলা, কলিগের সাথে কথা বলা, বলতে বলতেই মনে হচ্ছে সেই ভেন্টিলেশন বা হিলিং এর কাজটা হতে থাকে। ভীষণ হয়। ওই যে বললেন না যে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন, আসলে একটা ছোট একটা রিলস দেখেছিলাম যে একটা ছোট বাচ্চা স্টুডেন্ট দৌড়াচ্ছে, টিচারকে দেখে থেমে গেছে।
গেছে। বাচ্চাটা চলে যাওয়ার পর টিচারও সেভাবে দৌড়ে গেছে। আসলে মানে আমাদের অনেক বাধা টাধার জন্য না মানুষের মনটাকে ছোট হয়ে যায়। তো এইসবের গল্পে আমরা ফিরে আসবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আবার ফিরে আসছি খুব শীঘ্রই। থাকুন আমাদের সাথে। বন্ধু জীবনে ভীষণ প্রয়োজন, বন্ধুর গুরুত্ব অনেক। বন্ধু ছাড়া জীবন আসলেই অচল, এবং এই বন্ধু পরিণত বয়সে যে বন্ধুরা টিকে থাকে তারাই হয় মানে আসলে প্রকৃত বন্ধু। বন্ধুকে সরি বলা যায়, বন্ধুকে সরি নাও বলা যায়, সবই বলা যায়, কিন্তু মাঝে মাঝে অনেক ভুলের কারণে, অভিমানের কারণে, ওই যে বললাম পাগলামি, সেসব কারণে আমরা অনেক বন্ধুকে হারিয়ে ফেলেছি। তবে এই পরিণত বয়সে এসে বুঝতে পেরেছি ওগুলো ছিল নিছক পাগলামি, এবং সেই বন্ধুগুলোকে আবার আমরা ফিরেও পেয়েছি এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা নানাভাবে নানা ক্ষেত্র থেকে। তো যাচ্ছি আবার সেই বন্ধুর পাগলামি আর স্মৃতির গল্পে। আচ্ছা, জুমে আমি দেখতে পাচ্ছি সুলতানা নাসিরা আপা। সুলতানা নাসিরা আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি এখন আপনার সাথে গল্প করব না, আপনার বন্ধুর সাথে গল্প করুন। কেমন আছিস? বন্ধুত্ব আসলে বন্ধুত্ব না, বন্ধুর সাথে গল্প করুন। আপনার বন্ধু আপনাকে জিজ্ঞেস করেছে কেমন আছিস। কেমন আছিস বা কেমন আছিস সেটা বল আগে। হ্যাঁ, কেমন আছিস লাভলি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো। আচ্ছা, আমি হচ্ছে দেখতে পাচ্ছিস না? আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আপনার একটা স্মৃতি নিয়ে সে গল্প করবে, আপনার কথা শুনি আমি। হ্যাঁ বলুন, আপনার স্মৃতি নিয়ে গল্প করুন, বন্ধুর স্মৃতি। আসলে বন্ধুত্ব মানেই পাগলামি। আমাদের পাগলামি এখনো চলে। যেমন আমি বলি, এই যে আশফিয়ার সাথে আমার দেখা হয়েছিল একটা মেলায় প্রায় 30 বছর পরে। মানে সে তো থেকে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী থেকে যখন চলে গেল, তারপর মাঝখানে একটা বিশাল গ্যাপ। অনেক বছর পরে আমি ওকে খুঁজে পেলাম, রায়নার মেলায় ওকে দেখতে পেলাম। সেখানে মানে তাকে জড়িয়ে ধরে সেই যে চিৎকার আর কান্না, মানে আশেপাশে সবাই তাকিয়ে থাকলো, মানে তারা কিছুই বুঝতে পারছিল না যে কি হলো। মানে আসলে বন্ধুত্ব মানেই পাগলামি। এটাই আমি বলতে চাচ্ছিলাম। কথা বলি, আমার সেই স্কুল লাইফের যে বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা আবার এক জায়গায় হয়েছি সবাই। তো আমাদের পাগলামি এমনই, পূজার ছুটি আসলো, বললাম যে চলো সবাই যাই। সবাই মিলে সেই যে পাগলামি 4 দিন, মানে কি বলবো, মানে আমরা যেন সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। সেই ছোটবেলার সব স্মৃতি, সব গল্প, মানে আশেপাশে যারা ছিল, 1-2জন ছিল আমাদের বাইরে, বন্ধুর বাইরে, তো তারা অবাক হয়ে শুধু আমাদের কথাই শুনছিল যে মানে আমরা অনর্গল। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সময় এত কম। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আরো গল্প হবে, কথা হবে, একটু ছোট ছোট করে এখন এই স্মৃতিটা। ও যেমন আমার মেলায় ফিরে পেলাম, বাট ও যখন ছোট ছিল, আমরা যখন ছোট ছিলাম, তখন দেখা গেল যে ওর খালা বেড়াতে আসলে ওদের সঙ্গে করে আমি ওদের বাসায় চলে যেতাম। ওখানে যে তারপরে হয়তো আবার একদিন পরে আম্মা জি আবার নিয়ে আসতেন। তো তারপরে তো যে আর্লি বিয়ে হয়ে গেল, তারপরে তো সোশ্যাল মিডিয়া তখন ছিল না, সো এই কারণে আমাদের আর দেখা হয়নি। 30 বছর পরে সেই সোশ্যাল মিডিয়ার কল্যাণেই তার সঙ্গে আমার আবার পরিচয় হলো। তখন ও ধানমন্ডিতে থাকে, তো আমার ওই মাইডাসে না, ওইটা ছিল হচ্ছে সাইয়েদানা একটা কমিউনিটি সেন্টার। তখন ওকে আমি বললাম যে এখানে আমি আছি। ও আমাকে বলেছিল যে ধানমন্ডিতে কখনো আসলে আমাকে বলবি। আমি বললাম যে এবারে আমি ধানমন্ডিতে আছি। তখন ও আসলো, কিন্তু ওকে যে আমি 30 বছর দেখিনি। ও ভীষণ সুন্দরী ছিল, চোখ দুটা হরিণের মতো ছিল, অন্যরকম চঞ্চল একটা মেয়ে ছিল, খুব শান্ত, কিন্তু ওকে দেখলে ওকে মনে হতো যে একদম হরিণই বলতে হবে। কিন্তু ওকে আমি দেখেছি কভার্ড এখন 30 বছর পরে। কিন্তু ও যখন ঢুকছে, আমার কোনোভাবে পরিচয় দিতে হয়নি, কিচ্ছু না, আমি ওকে জড়িয়ে ধরলাম, ও আমাকে ধরলো, মানে সব লোকজন হাঁ করে তাকিয়েছিল। আমরা 15-20 মিনিট আমরা জড়িয়ে ধরে কাঁদছি। আপনার ইমোশনটা বুঝতে পারছি, আমার নিজেরই একটা অন্যরকম ফিলিং হচ্ছে। আজ খুব ছোট্ট করে। হ্যাঁ,
আমার কাছে যেটা মনে হচ্ছে আপনাদের গল্প শুনে আমার ফ্রেন্ডের কথা মনে আসছে, জিসা। ও আমাকে এরকম পাবলিক প্লেস কোনো বাধা ধরা নাই, একদম এসে জড়িয়ে ধরে করে শুরু করে দিত। আসলে বন্ধুত্ব আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের মানসিক শক্তির জায়গা, হিলিংয়ের একটা জায়গা, যেটা এই সময়ে এসে পরিণত বয়সে এসে কাজের জায়গাতেও আমি এমন অনেক বন্ধু খুঁজে পেয়েছি যারা আসলে আমার হিলিংয়ের জায়গাতেই কাজ করেছে। এবং এখন সত্যি কথা বলতে যেটা আমি বলতে চাচ্ছি যে টেকওয়ে সাইটে আমি যে এখন ইউকে একটা কোম্পানিতে আছি, তারা বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে এবং এই সম্পর্কের কারণ ধরেই মানে তারা ওই জায়গাটা খুঁজে পাচ্ছে যে হ্যাঁ বিশ্বস্ততার একটা জায়গা তৈরি হয়েছে, ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশে আমরা এখন একটা মানে তারা গ্লোবালি ছড়ায় যাবে, বাংলাদেশে তারা একটা এই যে বিশ্বাস, ভালোবাসা বা ট্রাস্ট একজন আরেকজনের প্রতি, এই জায়গাটা তৈরি হয়েছে, একটা খোলা জানালা। এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে টেকওয়ে সাইট তারুণ্যের জন্য যে কাজগুলো করতে চায়, এই বন্ধুত্বের হাত ধরে তারা আসলে বাংলাদেশে আসছে এবং তারা আরো মানে 500 তরুণীর জন্য জায়গা তৈরি করছে। আপনার কাছ থেকে যেটা শুনতে চাবো, আপনি বলবেন যে আসলে এই বন্ধুত্ব টিকিয়ে রাখা, বন্ধু মানে একটু তাদের উদ্দেশ্য বলুন। আসলে বন্ধুত্ব তো মানে ফোর্স করে ছেলে মেয়েতে মানে বন্ধুত্ব তো বন্ধুত্বই, বয়স বা কোনো কিছু টিকিয়ে রাখার কোনো ব্যাপার নাই এখানে যে টিকিয়ে রাখবো এরকম না, এটা একেবারে সহজাত প্রক্রিয়াই হয়। একজন আরেকজনের উপর যখন ডিপেন্ড করে বা যারাই বন্ধু তারা কোনো বিষয় নিয়ে ডিসকাস করা, কথা বলা এবং কতটা হেল্পফুল এবং কতটা গুরুত্ব দিচ্ছে, সেই জায়গাগুলি ধরেই কিন্তু বন্ধুত্ব টিকে থাকে। তো সেই ক্ষেত্রে বন্ধুত্ব যাদের সাথে টিকে থাকে তাদের সাথে থাকি, আর যাদের সাথে থাকে না তারা কখনো বন্ধু না। আমি সেটা সেভাবেই ভাবি যে কারণ বন্ধু আমি মনে করি যে সেম মেন্টালিটি বা সেম চিন্তা হবে দরকার নেই, বিপরীত চিন্তার সাথে বন্ধুত্ব আরো ভালো হয়। একটা বিষয় নিয়ে আমি ডিসকাস করব, আমার সাথে যদি হ্যাঁ হ্যাঁ করে সেখানে কিন্তু জমবে না, আমার চিন্তার সাথে তার চিন্তার একটু পার্থক্য থাকবে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব, মজা করব, আড্ডা দিব, তখন হবে প্রকৃত বন্ধু। এইটা একটা। তো সেই ক্ষেত্রে বন্ধু যারা তারা বন্ধু থাকে, টিকিয়ে রাখার কোনো ব্যাপার আমি মনে করি না, টিকে যায়। অনেক অনেক ধন্যবাদ। জুমে যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, সময় করে কষ্ট করে এসেছেন, অনেক ভালো ভালো কথা শুনতে পেলাম, ভালো লাগলো। আপনারাও আমার বন্ধু হয়ে গেলেন এই মুহূর্ত থেকে এবং নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবের বন্ধু হয়ে গেলেন। তো বিদায় নেওয়ার পালা। আসলে বন্ধুত্বটা টিকিয়ে রাখার ব্যাপার নয়, বন্ধু যে থাকে সে টিকেই থাকে। বন্ধু হচ্ছে এরকম যে যার আনকন্ডিশনাল লাভ যেটা বলি, বন্ধুত্ব মানে বিজনেস নয়, সম্পর্ক, ভারসাম্য যেটা বলে। তো বন্ধু থাকুক চিরজীবন, বন্ধুত্বের জয় হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে সামনের আড্ডায়।